হ্যালো ফ্রেন্ডস, সো ভেরি গুড মর্নিং টু বল। হোপফুলি তোমরা সবাই ভালো আছো এবং ফিজিক্যালি এবং মেন্টালি ফিট আছো যে ক্লাস করার জন্য। সো ফ্রেন্ডস, যেহেতু আর এক্সাম আর বেশি দিন নেই, হাতে গোনা আর কয়েকদিন রয়েছে। নেক্সট মান্থের 5 ডিসেম্বর হতে যাচ্ছে এক্সাম, তো তোমরা সেভাবেও প্রিপারেশন নিচ্ছ। এবং অ্যাজ প্রমিস আমরা যেমনটা দেখেছো যে জিআরবিটি এক্সামে যেভাবে করিয়েছিলাম, তোমাদের আগে থেকে মক টেস্ট অনেকগুলো করিয়েছিলাম। সো দমনগর গ্রুপ ডির জন্য তো সেভাবে তো করাতে পারিনি, সেভাবে ক্লাস দিতে পারিনি, বাট আমরা আমাদের থেকে বেস্ট ট্রাই করেছি যাতে দিতে পারি। তো আমরা আজকে মক টেস্ট 3 করাতে যাচ্ছি। তার আগেও দুটি মক টেস্ট অলরেডি কমপ্লিট করে নিয়েছি, এবং সেই দুটি মক টেস্ট কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। দমনগর কোড এক্সাম করে সেই প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখতে পারো। ইভেন ফ্রেন্ড, উপরে দেওয়া আই বাটনে ক্লিক করো কিন্তু সেটি দেখতে পারবে। তো আমরা তোমাদের প্রিপারেশনকে বেটার করার জন্য যতটা পারছি আমাদের থেকে বেস্ট ট্রাই করছি। অবভিয়াসলি ফ্রেন্ড, তোমরা আমাদেরকে মোটিভেট করবে যাতে আমরা তোমাদেরকে এইভাবে ক্লাস দিতে পারি আপ টু লাস্ট অবধি। তো তার জন্য কি করতে হবে, তার জন্য ছোট্ট করে লাইক এবং শেয়ার করে নেবে। পাশাপাশি যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের ছোট্ট লাইক আমাদেরকে মোটিভেট করবে যে এরকম ক্লাস কন্টিনিউ রাখতে। সো ফ্রেন্ডস, তোমাদেরকে বেটার ফেসিলিটি প্রোভাইড করার জন্য আমরা তো সেটা করছি ইউটিউবের সাথে, পাশাপাশি তোমাদের যাতে আরও ফেসিলিটি প্রোভাইড করতে পারি তার জন্য আমরা আমাদের একটি ছোট্ট টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে মোর দেন 5000 সাবস্ক্রাইবার রয়েছে। তোমরা অবশ্যই চাইলে সেখানে জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম লেটস ক্লিক ত্রিপুরা এক্সাম। সেখানে তোমরা জয়েন হয়ে আমাদের ক্লাসে আপডেটগুলো সেখান থেকে পাবে। ইভেন ক্লাসে রিলেটেড পিডিএফগুলোও সেখান থেকে ফ্রি অফ কস্ট অ্যাক্সেস করতে পারবে। ইভেন ফ্রেন্ডস, আজ থেকে যতগুলো পিডিএফ আমরা সেখানে আপলোড করেছি সবগুলো সেখান থেকে অ্যাক্সেস করতে পারবে। সো ফ্রেন্ড, চলো তাহলে শুরু করে দিই আজকে ক্লাস। তার সাথে তোমাদের সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্লিক ত্রিপুরা এক্সাম। কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1 আমাদের কি রয়েছে? হু ইজ দ্য গার্ডিয়ান অফ ফান্ডামেন্টাল রাইটস এনুমারেট ইন ইন্ডিয়ান কনস্টিটিউশনস? যদি আমরা গার্ডিয়ানের কথা বলি, এবং কিসের গার্ডিয়ান? যে ফান্ডামেন্টাল রাইটস, আমাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে, আমাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলোর অভিভাবক কাকে বলা হয়? নিচের কে সেটির অভিভাবক? ফান্ডামেন্টাল রাইটসের অভিভাবককে? আমাদের সেটা অপশন রয়েছে চারটি। তাছাড়া তোমাদের জন্য 15 সেকেন্ড করে সময় থাকবে প্রত্যেকটা কোয়েশ্চেন এগেইনস্টে, যেহেতু আমরা মক টেস্ট করাচ্ছি। টাইম স্টার্ট। সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট, কনস্টিটিউশন অ্যান্ড প্রেসিডেন্ট কে হতে পারে সেটার অভিভাবক? সো ফ্রেন্ডস, তোমরা জানো যে ফ্রেন্ডস, জুডিশিয়ারি হলো যে বিচার ব্যবস্থা, হলো যে আমাদের অভিভাবক। কিসের অভিভাবক? যে ফান্ডামেন্টাল রাইটসের অভিভাবক। তাছাড়া যদি কোনো ক্রিমিনাল কেসের কথা যদি বলা হয়, যদি কোনো ক্রিমিনাল কেসের কথা আসে, তাহলে দেখবে যে কে করতে পারে সেগুলা জাজ ডিসাইড করে যে কারোর অধিকার ভায়োলেট হচ্ছে কি না, এবং সেই অনুসারে উনি কিন্তু তার উপর অ্যাকশন নেবে। তো সেরকমভাবে ফ্রেন্ডস আমরা বলতে পারি যে, তাছাড়া দেখা যায় কোনো যদি ডিসপিউট চলে, কোনো সমস্যা যদি চলে কোনো জায়গার মধ্যে, কারো রাইট ভায়োলেট হচ্ছে, তো এরকম কোনো ডিসাইড থাকলে সেই ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট অর্ডার দিতে পারে। বাট এখানে আছে যেহেতু ফান্ডামেন্টাল রাইটস, তো ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে ফ্রেন্ডস এখানে কে করতে পারে? এখানে সুপ্রিম কোর্ট কিন্তু সেটার অভিভাবক। ঠিক আছে ফ্রেন্ড? তো সুপ্রিম কোর্টই হলো যে সেগুলোর অভিভাবক, এবং জুডিশিয়ারি সিস্টেমের সবচেয়ে উপরে কে থাকে? সুপ্রিম কোর্টই থাকে। তো আমাদের সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড অপশন এ, সুপ্রিম কোর্ট। নেক্সট কোয়েশ্চন। কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 সবার সাথে পরিচিত আশা করবো যে, কারণ সবাই সেটা সম্বন্ধে অনেকটা শুনেছো, যে মহাত্মা গান্ধী রিলেটেড। মহাত্মা গান্ধী বলেছিল কি? মহাত্মা গান্ধী বলেছিল যে, মহাত্মা গান্ধী রিমার্কস এ পোস্ট ডেটেড চেক অন এ ক্রাম্বলিং ব্যাংক ক্রাম্বলিং ব্যাংক ইজ রিগার্ডিং দ্য প্রপোজাল অফ। যে মহাত্মা গান্ধী জানো যে সেটি সম্বন্ধে বলেছিল, কি বলেছিল? যে নিচের কোনটি সম্বন্ধে মহাত্মা গান্ধী সেই মন্তব্যটি করেছিল, এবং সেই মন্তব্যটি কী ছিল? যে উনি পোস্ট ডেটেড চেকের সঙ্গে তুলনা করেছিল। ঠিক আছে, সেটি নিচের কোনটির সাথে তুলনা করেছিল মহাত্মা গান্ধী? সাইমন কমিশন, স্ক্রিপস মিশন, ক্যাবিনেট মিশন অ্যান্ড ওয়েভেল প্ল্যান। নিচে কোনটির সাথে মহাত্মা গান্ধী সেটি তুলনা করেছিল? তোমাদের জন্য 15 সেকেন্ড সময় রইল ফ্রেন্ড। 15 সেকেন্ড সময়ের ভিতরে চাইবে যে আনসার করে নিতে। কোথায় আনসার করবে? তোমাদের জন্য লাইভ চ্যাট বক্স রয়েছে, সেখানে তোমরা যারা লাইভ দেখছো তারা তো করতে পারবে, পরবর্তীকালে যারা অফলাইন দেখবে তারা কিন্তু কমেন্ট করে সবাই আনসার করবে। যে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেন্ড যতজন মানুষই দেখছো কিন্তু সবাই কিন্তু করছো না, তো করবে। যেহেতু মক টেস্ট মানে কি, যদি তোমরা সেইভাবে যদি নিজে থেকে সেলফ প্রিপারেশন না নেও, শুধু দেখে চলে যাও, তাহলে কিন্তু হবে না। তার জন্য দেখতে হবে, যতটা পারবে প্র্যাকটিস করতে হবে তার পাশাপাশি। তো রাইট আনসার কি হবে? সো ফ্রেন্ড,
মহাত্মা গান্ধী সেই মন্তব্যটি করেছে কিসের উপর বা কি নিচের কোনটির উপর করেছিল? সেটি করেছিল যে ক্রিপস মিশন। সেটি ক্রিপস মিশন নিয়ে মহাত্মা গান্ধী সেই মন্তব্যটি করেছিল। তো ক্রিপস মিশন সেটি হেড করেছিল কে তখন সময়? যে স্ট্র্যাফোর্ড স্কিপস। এবং স্ট্র্যাফোর্ড কিপস তখন সময় সেই ক্রিপস মিশন ভারতে কখন আসে? সেই 1942 যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়, সেই 1939 যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়, সেই তার কিছু বছর পরেই কিন্তু 1942তে ক্রিপস মিশন ভারতে আসে এবং মহাত্মা গান্ধী তার উপর বেস করে কিন্তু সেই মন্তব্যটি করেছিল। তো ক্রিপস মিশন যে ভারতে আসে সে 1942 কিসের জন্য ভারতে এসেছিল? কারণ তখন ভারতের থেকে কোঅপারেশন, ইন্ডিয়ান থেকে কোঅপারেশন চাচ্ছিল যে যাতে সহযোগিতা করে, যাতে তাদের সহযোগিতা করে ওয়ার্ল্ড ওয়ার টুতে। এবং এবং সেটাকে বেস করে কিন্তু গান্ধীজি পরবর্তীকালে বলেছিল যে ক্রিপস মিশনকে সম্বন্ধে সেই মন্তব্যটি করেছিল, পোস্ট ডেটেড চেকস। ঠিক আছে ফ্রেন্ড, নেক্সট কোয়েশন। সো আমাদের কোয়েশন নাম্বার 3, অ্যাজ ইউ গো ডাউন ইনটু ওয়েল ইউ ওয়েট। যদি তুমি কি হয়, যদি কূপে নামার সাথে সাথে তোমার ওজন কি কমবে না বাড়বে না সেম থাকবে? তো এগুলো জেনারেল সায়েন্স থেকে কোয়েশনস বা জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোয়েশনস। আমাদের ক্লাসে সব রকম কোয়েশন মেনটেন করতে চেয়েছি, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুই। সো সব রকমই কোয়েশন পাবে। তোমরা চাইবে যে লাস্ট উইক দেখতে, প্রত্যেকটা কোয়েশনে পার্টিসিপেট করতে। সো কোয়েশন নাম্বার 3 সঠিক উত্তর, যদি তুমি কূপের নামার সাথে সাথে তোমার ওজন কী রকম হবে? ইনক্রিজ স্লাইটলি, ডিক্রিজ স্লাইটলি, রিমেন এক্স্যাক্টলি সেম এবং নান অফ দ্য অ্যাবাভ। তো ফ্যান, যদি আমরা বলি যে যদি নিচের দিকে নামতে থাকো তাহলে কি হবে? ডিক্রিজ স্লাইটলি হবে। স্লাইটলি কি সামান্য কিন্তু হ্রাস পাবে, তখন ওজন যত ওজন রয়েছে সেটা কিন্তু সামান্য পরিমাণে হ্রাস পাবে যখন নিচের দিকে যাবে। নেক্সট কোয়েশন, ইন্ডিয়া লাইস ইন দ্য হেমিস্ফিয়ার। যে ভারত কোন গোলার্ধে অবস্থিত? ভারত কোন গোলার্ধে অবস্থিত? নর্থার্ন, ইস্টার্ন, সাউথ ইস্টার্ন, নর্থার্ন অ্যান্ড ওয়েস্টার্ন, সাউথার্ন এবং ওয়েস্টার্ন। ভারত কোন গোলার্ধে অবস্থিত? তোমাদের সময় শুরু। যে ভারত কোন গোলার্ধে অবস্থিত? সো ফ্রেন্ড, অবশ্যই তোমরা আশা করো সবাই রাইট অ্যান্সার করে নিয়েছো। তো কী হতে পারে সঠিক উত্তরটি? ভারত কোন গোলার্ধে অবস্থিত? চলো তাহলে আমরা সেরকম একটি ম্যাপই দেখে নিই। ম্যাপ দেখলে হোপফুলি আরও ক্লিয়ার হয়ে যাবে যাদের যাদের ডাউট রয়েছে এই কোয়েশ্চনটি নিয়ে। সো যদি ফ্রেন্ড আমরা সেভাবে দেখি, যদি ভারত কোন হেমিস্ফিয়ারে অবস্থিত, এখানে বলা হচ্ছে আমাদের কোন কোয়েশ্চন ছিল ভারত কোন হেমিস্ফিয়ারে রয়েছে। এখানে উপরে দিকে দেখো নর্থ, নিচে সাউথ, সেদিকে ইস্টার্ন হেমিস্ফিয়ার এবং এদিকে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। তাহলে ভারত কোন হেমিস্ফিয়ারে রয়েছে? দেখো যে ভারত, আমাদের ইন্ডিয়া কোথায় রয়েছে? আমাদের ইন্ডিয়া এই জায়গার মধ্যে রয়েছে, এই জায়গাটার মধ্যে রয়েছে ইন্ডিয়া। তাহলে কোন গোলার্ধে হবে ভারত? ভারত হবে যে নর্থার্ন হেমিস্ফিয়ার এবং ইস্টার্ন হেমিস্ফিয়ার। ঠিক আছে, তো এটি হলো যে রাইট অ্যান্সার, আমাদের অপশন এ। সো ফ্রেন্ড, আমাদের অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, নর্থার্ন এবং ইস্টার্ন হেমিস্ফিয়ারে রয়েছে ভারত। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 5, ওয়েন ইজ দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেট? যে আমরা প্রত্যেক বছর কোন তারিখে যে বিশ্ব পরিবেশ দিবস পালন করে থাকি? 5 জুন, 7 এপ্রিল, 2 অক্টোবর এবং নান অফ দ্য অ্যাবাভ। তোমাদের সময় শুরু, 15 সেকেন্ড তোমাদের সময় শুরু। যে প্রত্যেক বছর কোন তারিখে যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেশন করা হয়ে থাকে, অবজার্ভ করা হয়ে থাকে? সো আমরা প্রত্যেক বছর সেই দিনটি এজ এ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস ডে হিসেবে আমরা সেলিব্রেশন করে থাকি। কারণ যেভাবে এনভায়রনমেন্ট ডে টু ডেট হচ্ছে, যেভাবে নষ্ট করা হচ্ছে, এনভায়রনমেন্টের যেভাবে ছেড়ছাড় করা হচ্ছে, তো এইভাবে যদি কন্টিনিউয়াসলি চলে, আমাদের মানুষের মধ্যে যদি অ্যাওয়ারনেস না আসে, তাহলে কিন্তু নেক্সট জেনারেশন সার্ভাইভ করাটা মুশকিল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের অবভিয়াসলি কিছু ইনিশিয়েটিভ তো নেওয়া দরকার যাতে এনভায়রনমেন্টকে সেভ করা যায়। তার জন্য জানো যে গভর্নমেন্টও প্ল্যান করেছে, কিছুদিন আগে দেখো যে গভর্নমেন্টও প্ল্যান করেছে, তারা ওয়ান ফেম নেক্সট কিছু বছরের মধ্যে তারা যে পেট্রোল ডিজেল ভেহিকেল কমিয়ে কিন্তু সবগুলো ইলেকট্রিক করা হচ্ছে এবং কয়লার ব্যবহার কমানো হচ্ছে। এবং কারণ কেন? কারণ এনভায়রনমেন্ট যেভাবে হিট হচ্ছে, যদি সেইভাবে যদি টেম্পারেচার ইনক্রিজ হতে থাকে, তাহলে কিন্তু ইন ফিউচারে কী হবে, যে সবগুলা যেতগুলা জল বরফের আকারে রয়েছে সবগুলা কিন্তু গলে যাবে। তো তার জন্য আমরা এসব অ্যাওয়ারনেসগুলো স্প্রেড করার জন্য, তাছাড়া বিভিন্ন কিছু আমরা সেই
অ্যাওয়ারনেসগুলো স্প্রেড করার জন্য আমরা প্রত্যেক বছর দেখি যে আমরা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট সেলিব্রেশন করি, এবং প্রশ্ন হলো যে নিচে কোন তারিখে সেটা করে থাকি। তো রাইট অ্যান্সার হবে যে সবাই জানো 5th জুন। 5th জুন প্রত্যেক বছর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেশন করা হয়ে থাকে। কোয়েশ্চেন নাম্বার 6, দ্য স্টেট হ্যাভিং লার্জেস্ট এরিয়া আন্ডার ওয়েস্টল্যান্ড, নিচের কোন স্টেটে সবচেয়ে বেশি কি রয়েছে, ওয়েস্টল্যান্ড রয়েছে। নিচে কোন স্টেটের মধ্যে সবচেয়ে বেশি ওয়েস্টল্যান্ড রয়েছে? সো রাইট অ্যান্সার কি হবে, নিচে কোন স্টেটের মধ্যে সবচেয়ে বেশি ওয়েস্টল্যান্ড রয়েছে? সো ফ্রেন্ড, রাইট অ্যান্সার হবে যে আমাদের যে বৃহত্তম রাজ্য, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি, এখানে কোনটি রয়েছে? তো রাজস্থান। রাজস্থান ইজ দ্য রাইট অ্যান্সার। রাজস্থানে কিন্তু সবচেয়ে বেশি ওয়েস্টল্যান্ড রয়েছে। নেক্সট কোয়েশ্চন, হুইচ কাইন্ড অফ পাওয়ার অ্যাকাউন্টস ফর দ্য লার্জেস্ট শেয়ার অফ পাওয়ার জেনারেশনস ইন ইন্ডিয়া, নিচের কোন জায়গার মধ্যে থেকে বা নিচের কোনটির মাধ্যমে আমরা সবচেয়ে বেশি পাওয়ার জেনারেট করি, পাওয়ার জেনারেশন করি, পাওয়ার জেনারেট করি, আমরা পাওয়ার পেয়ে থাকি? নিচের কোনটির মধ্যে থেকে? হাইড্রো ইলেকট্রিসিটি, থার্মাল, নিউক্লিয়ার এবং সোলার, কোথা থেকে আমরা সবচেয়ে বেশি পাওয়ার পাই? তো জানো যে ফ্রেন্ড, যদি সোলারের কথা প্রশ্ন আসে, তোমাদের সময় শুরু, সোলারের প্রশ্ন আসলে কিন্তু ভারত কখনোই হবে না। ভারত সোলার এনার্জি প্রডিউস করতে কিন্তু অনেকটা পিছনে আসে, সেক্ষেত্রে হতে পারে না। তাহলে তোমাদের আরও ডাউট কি থাকতে পারে? নিউক্লিয়ার। নিউক্লিয়ার দিয়ে কি মনে হয়, নিউক্লিয়ার দিয়ে হতে পারে? কখনো হতে পারে না নিউক্লিয়ার দিয়ে, কারণ নিউক্লিয়ার সেভাবে নেই। তো একমাত্র আমাদের আছে হাইড্রো ইলেকট্রিসিটি এবং থার্মাল। তার মধ্যে থার্মাল যে পাওয়ার সবচেয়ে বেশি রয়েছে ভারতের মধ্যে, ভারত সেভাবে কিন্তু সবচেয়ে বেশি পাওয়ার প্রডিউস করে থাকে। পেন নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 8, হো কম্পোজ দ্য গায়ত্রী মন্ত্র, যে গায়ত্রী মন্ত্র নিচের কে কম্পোজ করেছিল? যে কে কম্পোজ করেছিল সেই গায়ত্রী মন্ত্রটি কে রচনা করেছিল? গায়ত্রী মন্ত্র যেটি রয়েছে নিচের কার দ্বারা কম্পোজ করা হয়েছিল? তোমাদের সময় শুরু, 15 সেকেন্ড। সফলি ফ্রেন্ড, যে পরীক্ষার মধ্যে শুধু 15 সেকেন্ড সময় পাবে সেরকমটা নয়, আরও বেশি সময় পাবে। তো আমরা চাইছি যে কম সময়ের ভিতরে যাতে তোমাদের ক্লাসটি কমপ্লিট করতে পারি, বেশি কোয়েশ্চন করাতে পারি। তো যারা যারা নতুন এসেছো তাদেরকে বলে রাখছি যে আমরা কিন্তু গতকালকেও মক টেস্ট করেছি, তার আগের দিনও করেছি, তোমরা সে দুটি অবভিয়াসলি দেখবে। এবং আমাদের এরকম ক্লাস যদি ভালো লাগে থাকে, যারা যারা এখন পর্যন্ত লাইক শেয়ার করে অবভিয়াসলি ফ্রেন্ড করে নেবে। তোমাদের ছোট্ট লাইক আমাদেরকে মোটিভেট করবে এরকম ক্লাসগুলো কন্টিনিউ রাখতে। কোয়েশ্চন নাম্বার 1, যে কোয়েশ্চন নাম্বার 8, যে গায়ত্রী মন্ত্র কে রচনা করেছিল? সেটি করেছিল বিশ্বামিত্র। বিশ্বামিত্র সেই মন্ত্রটি রচনা করে ফ্রেন্ডস। নেক্সট কোয়েশ্চন, দ্য প্লেস অফ অরিজিন অফ অ্যান আর্থকুইক ইজ কল, যে আর্থকুইক যেখান থেকে সৃষ্টি হয়, যেখান থেকে উৎপত্তি সেটা নিচে কোথা থেকে উৎপত্তি? দ্য প্লেস অফ অরিজিন অফ অ্যান আর্থকুইক ইজ কল, যে আর্থকুইক কোথা থেকে সৃষ্টি হয় এবং যেই জায়গা থেকে সৃষ্টি হবে সেই জায়গাটির নাম কি? কোয়েশ্চন নাম্বার 9, সময় শুরু ফ্রেন্ডস। যে কোয়েশ্চন নাম্বার 9 এর সঠিক উত্তরটি কী হবে? ইভেন আজকের ক্লাসও তোমরা পিডিএফ পেয়ে যাবে। তো গতকালকে যেসব ক্লাসগুলো দিয়েছি সেসব ক্লাসের পিডিএফ শেয়ার করেছি ফ্রেন্ড, তোমরা হোপফুলি টেলিগ্রামে গিয়ে দেখতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম, লেটস ক্র্যাক, তোমরা যা সার্চ করে ছাড়বে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম, ইয়েস। জাস্ট টেলিগ্রামের মধ্যে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে আমাদের সেই চ্যানেলটি। যেখান থেকে আর্থকুইক উৎপন্ন হয় সেটাকে কি বলে? সেটাকে ফ্যান, এই দেখো, যেখান থেকে আর্থকুইক উৎপন্ন হয় সেটাকে কি বলে? হোপফুলি তোমরা জেনে গিয়েছো, সেটাকে বলে যে ফোকাস বলে। কি বলে? যে ফোকাস বলে। এবং তার ঠিক সোজাসুজি যে উপরের স্থানটি, আর্থকুইক যেখান থেকে সৃষ্টি হয় সেটাকে তো ফোকাস বলে, তার ঠিক সোজাসুজি যে উপরের স্থানটি রয়েছে সেটাকে কি বলে? এপিসেন্টার। সেটাকে কি বলে? যে এপিসেন্টার বলে। তো তোমাদের ম্যাপের মধ্যে দেখিয়েছি যে, তো সেগুলো এখন আরও বলবে না আশা করি। যাদের ডাউট থাকতে পারে তাও তোমাদের এইভাবে পিকচারের মাধ্যমে যদি দেখাতে পারি আমরা, তাহলে আরও তোমাদেরও মনে রাখতে রিটেন করতে সুবিধা হবে, তার জন্য সেভাবে নিয়ে আসলাম। তো যেখান থেকে আর্থকুইক বেসিক্যালি সৃষ্টি সেটাকে ফোকাস বলে, মনে রাখবে। নেক্সট কোয়েশ্চন, উপনিষদ আর বুক অন, যে উপনিষদ বেসিক্যালি একটি বুক তোমরা জানো, এবং সেই বুকটির নিচের কোনটি রিলেটেড? উপনিষদ যে বুকটি রয়েছে সেটি নিচের কোনটির সাথে রিলেটেড? তোমাদের সময় শুরু, 15 সেকেন্ড। তো উপনিষদ যে বুকটি রয়েছে সেটি নিচের কোনটির সাথে রিলেট করে? দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার যে ফিলোসফি ফ্যান, দর্শন। উপনিষদ যে বুকটি রয়েছে সেটা কোনো রিলিজিয়ান বুক নয়, অথবা ল বুক নয়, অথবা ইউগান বুক নয়। তো সেটা একটি কি? যে ফিলোসফি বা দর্শন বুকস। তাছাড়া ফ্রেন্ডস
যদি আমরা উপনিষদ নিয়ে কিছু কথা বলি বা ফিলোসফি নিয়ে যদি বেসিক্যালি বলে থাকি, তাহলে উপনিষদ কিন্তু যে পার্ট অফ কি, উপনিষদ যে পার্ট অফ বেদাস, বেদের একটি পার্ট, ঠিক আছে। উপনিষদ বেসিক্যালি বেদের একটি পার্ট, এবং তার মধ্যে কিন্তু এনশিয়েন্ট সেই সংস্কৃত স্ক্রিপ্টগুলো রয়েছে, সংস্কৃত টেক্সটে কিন্তু সেগুলো লেখা রয়েছে, এবং তার মধ্যে যে সেন্ট্রাল আইডিয়াগুলো, যে ফিলোসফির সেই কনসেপ্টগুলো নেওয়া হয়েছে, সেই আইডিয়াগুলো রয়েছে, সেগুলো হিন্দুইজম সাথে বিলং করে, ঠিক আছে। এইভাবে সেগুলো বিলং করে, পাশাপাশি কিছু শেয়ারও করে, কাদের সাথে শেয়ার করে, যে বুদ্ধিজম এবং জৈনিজমের সাথেও কিছু রিলেট আছে, শেয়ার করে। তো উপনিষদ বেসিক্যালি যে পার্ট অফ বেদাস। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং আর কেমিক্যাল চেঞ্জেস, নিচের কোনটির মধ্যে কেমিক্যাল চেঞ্জ আমরা দেখতে পাই। তো জেনারেল সায়েন্স থেকে কোয়েশনস, ফুল তোমরা সেরকমভাবে ট্রাই করবে, আমাদের যেভাবে সিলেবাস হয়েছে আমরা কিন্তু সেভাবেই করাচ্ছি। আমরা জানি না ফ্রেন্ড আমরা তোমাদেরকে কতটা বেটার ফেসিলিটি প্রোভাইড করতে পারছি, কিন্তু এস প্রমিস আমরা যেরকমটা ট্রাই করছি যাতে তোমাদেরকে বেটার ফেসিলিটি দিতে পারি আমরা এই ছোট্ট চ্যানেলের মধ্য দিয়ে, এবং তোমাদের সেই সাপোর্টের ফলেই কিন্তু আমরা আজকে এই জায়গাতে আসতে পেরেছি। আমরা রিসেন্টলি 1 ইয়ার হতে যাচ্ছে, এবং এই জায়গাতে তোমাদের এবং লাভ এবং সাপোর্টের ফলে কিন্তু আমরা এই জায়গাতে আসতে পেরেছি। সো রিয়েলি থ্যাংক ইউ অল, যারা যারা আমাদের সাথে সেই প্রথম থেকে ছিল এবং এখনও আছো, থ্যাংকস অল। সো কোয়েশ্চন নাম্বার 11 সঠিক উত্তরটি কি হবে, হুইচ অফ দ্য ফলোইং আর কেমিক্যাল চেঞ্জ, নিচের কোনটির মধ্যে আমরা কেমিক্যাল চেঞ্জ দেখতে পাই ফ্রেন্ড। তার মধ্যে কিছু আছে যে ফিজিক্যাল চেঞ্জ এবং কিছু আছে যে কেমিক্যাল চেঞ্জ। এখন তোমাদের ফাইন্ড আউট করতে হবে নিচের কোনটির মধ্যে আমরা কেমিক্যাল চেঞ্জ দেখতে পাই। তো তার মানে কি, তোমাদের সময় তো দেয়নি অলরেডি। তো দ্যাট মিনস ফ্রেন্ড, যেসব কম্পোনেন্টগুলো কেমিক্যাল কম্পোনেন্ট যেগুলো রয়েছে সেগুলো যদি চেঞ্জ হয় দেন সেগুলোকে বলা হয় যে কেমিক্যাল চেঞ্জ, এবং যেসব কেমিক্যাল কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলো যদি সেম থাকে তারপরেও, তাহলে কিন্তু সেগুলোকে ফিজিক্যাল চেঞ্জ বলা হয়। এখানে যে কুকিং ফুডের মধ্যে কিন্তু চেঞ্জ আসছে, এখন কীরকম চেঞ্জ আসছে, সেগুলোর মধ্যে আমাদের কেমিক্যাল চেঞ্জ আসছে, ঠিক আছে, কুকিং ফুড। তো ডাইজেশনস অফ ফুড, সেগুলোর মধ্যে কি আমরা সেগুলোর মধ্যে কেমিক্যাল যে চেঞ্জ দেখতে পাই। বাট ফ্রিজিং অফ ওয়াটার, যে ওয়াটার যে ফ্রিজ হয়েছে সেটা কি জল থেকে ওয়াটার হয়েছে, সেটা তার মধ্যে কি ফিজিক্যালি চেঞ্জ আসছে, ঠিক আছে। ওয়াটারে সিটিং আপ, তার মধ্যে কি আসছে, তার মধ্যে ফিজিক্যাল চেঞ্জ আসছে। তো সেক্ষেত্রে আমাদের অপশন বি এবং বি দুটো কিন্তু সঠিক, দ্য কুকিং ফুড এবং ডাইজেশনস অফ ফুড। কোয়েশ্চন নাম্বার 12, দ্য ফার্স্ট ল অফিসার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য, যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ল অফিসারের কথা বলা হয় তাহলে কে আসবে, দ্য ফার্স্ট ল অফিসার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নিচে কে হন, নিচের কোন পোস্টে বিলং করে যে ল অফিসার, ফার্স্ট ল অফিসার হিসেবে, যার উপর অনেকগুলো রেসপন্সিবিলিটি থাকে। তো কি হবে সঠিক উত্তরটি, তোমাদের 15 সেকেন্ড সময় স্টার্ট ফ্রেন্ডস। সঠিক উত্তরটি কি হবে, সো রাইট আনসার ফ্রেন্ড, যে যদি ফার্স্ট ল অফিসারের কথা বলা হয় তোমরা জানবে যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাটর্নি জেনারেল ফর ইন্ডিয়া হলো যে ফার্স্ট ল অফিসার অফ ইন্ডিয়া। পাশাপাশি উনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান গভর্নমেন্টের কিন্তু চিফ লিগ্যাল অ্যাডভাইজার, উনি ইন্ডিয়ান গভর্নমেন্টে কিন্তু দ্য চিফ লিগ্যাল অ্যাডভাইজার ফ্রেন্ড। কে হন, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, লিগ্যাল অ্যাডভাইজার হন কে, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ফ্রেন্ড। সো ফ্রেন্ডস, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু যে প্রাইমারি লয়ার হন কোথার মধ্যে, সুপ্রিম কোর্টে কিন্তু প্রাইমারি লয়ার কে হন, যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। পাশাপাশি উনি যে চিফ লিগ্যাল অ্যাডভাইজার থাকে, গভর্নমেন্টের চিফ লিগ্যাল অ্যাডভাইজারও থাকে। এবং যদি এখনে বর্তমান যদি বলা হয়, যদি বর্তমান যদি বলা হয় যে বর্তমানে কে রয়েছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, তাহলে আসবে যে বর্তমানে কিন্তু 15th অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া রয়েছে, 15th অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কারেন্টলি রয়েছে, এবং ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ দ্বারা 2020-এ ওনাকে অ্যাপয়েন্টেড করা হয়েছে, প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ দ্বারা 2020-এ ওনাকে অ্যাপয়েন্টেড করা হয়েছে। এবং উনি হলেন যে তোমরা সবাই জানো যে কে বেণুগোপাল ফ্যান, উনি বর্তমান যে কারেন্ট অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, এবং উনি সার্ভিস শুরু করেছে সেই 2017 থেকে।
2017 থেকে ওনার সার্ভিসে রয়েছে এবং বর্তমানে ওনাকে 2020 ওনাকে অ্যাপয়েন্টেড করেছে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ দ্বারা। কোয়েশ্চন নাম্বার 13, স্টোরেজ ক্যাপাসিটি অফ ম্যাগনেটিক ডিস্ক ডিপেন্ডস অন দ্য স্টোরেজ ক্যাপাসিটি অফ ম্যাগনেটিক ডিস্ক। নিচে কোনটির উপর বেস করে ডিপেন্ড করে দ্য স্টোরেজ ক্যাপাসিটি, তার যে ধারণ ক্ষমতা, তার যে কতটা রাখার ক্ষমতা, সেটা নিচে কোনটির উপর ম্যাগনেটিক ডিস্কের সেই স্টোরেজ ক্যাপাসিটি ডিপেন্ড করে ফ্রেন্ড। কোয়েশ্চন নাম্বার 13, সো ম্যাগনেটিক ডিস্ক তোমরা জানো যে ফ্যান এটি একটি ডাটা স্টোরেজ। আমরা যেসব ডাটাগুলা যে কম্পিউটার যে হার্ড ডিস্ক থাকে তার ভিতরে একটি ডিস্ক থাকে, সেই ডিস্কের মধ্যে আমরা ডাটা বেসিক্যালি স্টোর করি, সেটা একটি ডাটা স্টোরেজ ডিভাইস, ঠিক আছে। তো সেটি নিচের কোনটির উপর ডিপেন্ড করে যে তার ভিতরে কতটা ডাটা স্টোর করতে পারবে। আমরা দেখতে পাই যে একই সেম সাইজের হার্ড ডিস্ক কিন্তু তার ভিতরে কিন্তু ডাটা বিভিন্নভাবে, যেমন কিছু হার্ড ডিস্ক থাকে 500 জিবির, কিছু 1 টিবি থাকে, তো সাইজের কিন্তু কোনো ডিফারেন্স হয় না, বাট কিছু কম্পোনেন্ট থাকে, সেই কম্পোনেন্টের ডিফারেন্টের ফলেই কিন্তু যে স্টোরেজ ক্যাপাসিটি চেঞ্জ হয়ে যায়। এখানে আমাদের কোয়েশ্চন 13 কি হচ্ছে, স্টোরেজ ক্যাপাসিটি অফ ম্যাগনেটিক ডিস্ক ডিপেন্ডস কিসের উপর ডিপেন্ডস করে। তো এখানে এই ক্ষেত্রে ফ্যান যে আমাদের সঠিক উত্তর যে ডিস্ক পার ইন ডিস্ক সারফেস সেগুলোর উপর ডিপেন্ড করে, এবার দেখো হচ্ছে ট্র্যাক্স পার ইঞ্চি অফ সারফেস সেগুলোও ডিপেন্ড করে, বিটস পার ইঞ্চি অফ ট্র্যাক্স সেগুলো ডিপেন্ড করে। এখন তোমরা বলতে পারো যে স্যার সেগুলো কি, সেগুলো তো আমরা প্রথমবার শুনলাম যে সেগুলো নামগুলা। চলো আমরা যদি সেরকম একটি দেখে নেই তাহলে বুঝতে পারবে যে সে হলো সেই ডিস্কটি। তোমরা দেখেছো আশা করি সেই ডিস্ক সিডি ডিস্কের মতো, ডিভিডি ডিস্কের মতো, সেই ডিস্কের মতো কী রকমভাবে থাকে, এবং সেসবগুলো কম্পোনেন্টের কারণে কিন্তু তার ভিতর থেকে কতটা ডাটা সে স্টোর করতে হবে সেটা ডিপেন্ড করে ট্র্যাকের উপরে, সেক্টরের উপরে, সেক্টর অফ এ ট্র্যাক উপরে, ক্লাস্টারের উপরে ডিপেন্ড করে, সেই সবগুলো ডিপেন্ড করে কিন্তু তার ভিতরে কতটা ডাটা রাখতে পারবে সেগুলা ডিসাইড করে। কোয়েশ্চন নাম্বার 14, ওয়ান পিপল ওয়ান স্টেট অন ওয়ান লিডার, এবং সেই পলিসিটি নিচে কে দিয়েছিল, ওয়াজ দ্য পলিসি অফ, নিচে কে সেই পলিসিটি নিয়ে এসেছিল এবং সেই নীতিটি কার ছিল, যে একজনই থাকবে এবং একটি রাষ্ট্র হবে এবং একটাই নেতা হবে, যে ওয়ান পিপল ওয়ান স্টেট এবং ওয়ান লিডার, এবং সেই পলিসিটি নিচের কার ছিল, সেই নীতিটি কার ছিল। তো ফ্যান রাইট অ্যান্সার হবে যে কোয়েশ্চন নাম্বার 14 সেটি ছিল হিটলারের সেই নীতি ছিল। নেক্সট কোয়েশ্চন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ ইন পেন্সিল, যে পেন্সিলের মধ্যে নিচের কোনটি বেসিক্যালি ইউজ করা হয়ে থাকে। তো অবভিয়াসলি তোমরা সবাই জানো যে পেন্সিলের মধ্যে নিচে কোনটি ইউজ করা হয়ে থাকে। তোমাদের জন্য 15 সেকেন্ড সময় রইল। সো ফ্যান রাইট অ্যান্সার কী হবে, পেন্সিলের মধ্যে বেসিক্যালি তোমরা জানো যে গ্রাফাইট, পেন্সিলের মধ্যে বেসিক্যালি যে গ্রাফাইট ইউজ করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বোরোড দ্য স্কিম অফ ইন্ডিয়ান ফেডারেশনস ফ্রম দ্য কনস্টিটিউশনস অফ, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া নিচে কোথায় থেকে বোরো করেছে, কি বোরো করেছিল, দ্য স্কিম অফ ইন্ডিয়ান ফেডারেশনস ফ্রম দ্য কনস্টিটিউশনস অফ, কোথা থেকে সেটি বোরো করেছিল, ধার করেছে। তো রাইট অ্যান্সার কী হবে, হোপফুলি তোমরা জানো যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে রিটেন কনস্টিটিউশনস, এবং আমাদের কনস্টিটিউশন যে বেশিরভাগ পার্টি কিন্তু যে অন্যান্য বিভিন্ন কান্ট্রি থেকে দাঁড় করা। তো এখানে যে আমাদের বলা হচ্ছে স্কিম অফ ইন্ডিয়ান ফেডারেশন, সেটি নিচের কোথা থেকে দাঁড় করেছে বা বড় করেছে। কোয়েশ্চন নাম্বার 16, সো রাইট অ্যান্সার হবে যে কানাডা থেকে সেই পার্টটি নেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চন, হুইচ রিজন ইন ইন্ডিয়া ইজ নোন এজ দ্য রাইস বাউল অফ ইন্ডিয়া, নিচের কোনটি কি নামে পরিচিত, দ্য রাইস বাউল অফ ইন্ডিয়া নামে পরিচিত। কোয়েশ্চন নাম্বার 17, নিচের কোনটি রাইস বাউল অফ ইন্ডিয়া নামে পরিচিত। কোয়েশ্চন নাম্বার 17, হুইচ রিজন ইন ইন্ডিয়া ইজ নোন এজ দ্য রাইস বাউল অফ ইন্ডিয়া। সো ফ্রেন্ড রাইট অ্যান্সার হবে যে কৃষ্ণা গোদাবরী ডেল্টা, যে কৃষ্ণা গোদাবরী ডেল্টা রিজন কিন্তু সেটি হলো দ্য রাইস বাউল অফ ইন্ডিয়া নামে পরিচিত, ঠিক আছে নি। তার পাশাপাশি যে অন্ধ্রপ্রদেশও কিন্তু তার আন্ডারে পড়ে, অন্ধ্রপ্রদেশ এবং দ্য কৃষ্ণা গোদাবরী ডেল্টা, এবং সেগুলো কিন্তু দ্য রাইস বাউল অফ ইন্ডিয়া। যদি আমরা অন্যান্য স্টেটের কথা বলি, অন্যান্য স্টেটগুলো কিছুটা রয়েছে, তার মধ্যে হলো যে ছত্তিশগড়ও কিন্তু রয়েছে ফ্রেন্ড, ছত্তিশগড়ও কিন্তু সেভাবে পরিচিত। বাট এখানে আমাদের অপশন যেহেতু কৃষ্ণা গোদাবরী ডেল্টা রয়েছে সেগুলো, তাহলে সেটাই সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চন, ডানকান প্যাসেজ ইজ সিচুয়েটেড বিটুইন, দ্য ডানকান যে প্যাসেজটি নিচের কোনটির মধ্যে সিচুয়েটেড, ডানকান যে প্যাসেজটি রয়েছে নিচে কোনটির মধ্যে সিচুয়েটেড। কোয়েশ্চন নাম্বার 18,
তোমাদের সময় স্টার্ট ফ্রেন্ড। নিচে কোনটির মধ্যে সেই দুটি জায়গার মধ্যে রয়েছে? সো আমাদের বেশি কোয়েশ্চন নেই, তোমরা যাবে যে লাস্ট টপি থাকতে হোপফুলি যে আগে থেকে যারা পেপার করে আসছো লাস্ট টপি থাকবে, প্রত্যেকটা কোয়েশ্চন চাইবে যে পার্টিসিপেট করতে। সো রাইট অ্যান্সার হবে যে ডানকান প্যাসেজ ইজ সিচুয়েটেড বিটুইন দ্য সাউথ আন্দামান অ্যান্ড ফ্যান লিটল আন্দামান। সাউথ আন্দামান আর লিটল আন্দামানের মধ্যে সেই ডানকান প্যাসেজ সেটি অবস্থিত ফ্যান। এই দেখো যে ফ্যান লিটল আন্দামান, লিটল আন্দামান হলো যে আমাদের সাউথ আন্দামান, তার মধ্যে কি যে ডানকান প্যাসেজ, এই প্যাসেজগুলো রয়েছে, ঠিক আছে, এই প্যাসেজগুলো রয়েছে ডানকান প্যাসেজগুলো সাউথ আন্দামান এবং লিটল আন্দামানের মধ্যে সে দুটি কিন্তু রয়েছে। নেক্সট কোয়েশ্চন, হু হ্যাভ দ্য পাওয়ার টু ডিসাইড অ্যান ইলেকশনস পিটিশন। নিচের কার পাওয়ার রয়েছে? নিচে কার পাওয়ার রয়েছে কি করতে পারে? যে ইলেকশন পিটিশন করতে পারে। যে নির্বাচনে পিটিশনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিচে কার রয়েছে? পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং ইলেকশন কমিশন। এই কোয়েশ্চনটিতে অনেকে ডাউট থাকতে পারে, করতে পারে, তো তোমরা বুঝে শুনে আনসার করবে কিন্তু। কোয়েশ্চন নাম্বার 19, তোমাদের সময় স্টার্ট। সো ফ্রেন্ড, যারা এখানে অপশন বি করেছে যে সুপ্রিম কোর্ট বা ইলেকশন কমিশনস বা পার্লামেন্ট, তাতে কিন্তু কোনোটিই নয়, এক্ষেত্রে হাইকোর্ট হবে সঠিক উত্তর। ইয়েস ফ্রেন্ড, রাইট অ্যান্সার ইজ হাইকোর্ট। হাইকোর্ট হলো যে কারেক্ট অ্যান্সার ফ্রেন্ড। পার্লামেন্ট কি করেছে? পার্লামেন্ট পাওয়ার দিয়েছে সেকশনস 80-তে। সেকশন 80-তে পার্লামেন্ট কাকে পাওয়ার দিয়েছে? হাইকোর্টকে পাওয়ার দিয়েছে। কি পাওয়ার দিয়েছে? 80A-তে পাওয়ার দিয়েছে ফ্রেন্ড। সেকশন 80A-তে পাওয়ার দিয়েছে দে যে পিপল অ্যাক্ট যে রয়েছে, পিপল অ্যাক্ট যেটি রয়েছে, এবং সেই অ্যাক্টটি কি কবে হয়েছিল? 1951। যে পিপল অ্যাক্ট যে রয়েছে সে 1951, এবং তাতে হাইকোর্টকে প্রোভাইড করা হয়েছে, যে হাইকোর্টকে সে প্রোভাইড করা হয়েছে, স্পেশাল পাওয়ার প্রোভাইড করা হয়েছে যে যে পিটিশন যে কী করতে পারে, ইলেকশন পিটিশন, যে সরি ইলেকশন পিটিশন করার ক্ষমতা কিন্তু যে আন্ডার আর্টিকেল 329B, আর্টিকেল 329B মানে 329 আন্ডারে কিন্তু যে হাইকোর্টকে সেই রাইট দেওয়া হয়েছে যে ইলেকশন পিটিশন করার। সেটি কে দিয়েছে? পার্লামেন্ট সেটি দিয়েছে। মনে রাখবে, পার্লামেন্ট সেটি দিয়েছে হাইকোর্টকে, সেটি করতে পারে হাইকোর্টে, কিন্তু এখানে পার্লামেন্ট কিন্তু হবে না, ঠিক আছে। অনেকে ডাউট থাকতে পারে পার্লামেন্ট নিয়ে। সো পার্লামেন্ট সেটি দিয়েছে হাইকোর্টকে, ঠিক আছে, এবং হাইকোর্টে কিন্তু সেই ইলেকশন পিটিশন ডিসাইড করতে পারে। পাওয়ার টু ডিসাইড অ্যান ইলেকশন পিটিশন সেটা হাইকোর্টেই করতে পারে, সেক্ষেত্রে পার্লামেন্ট করবে না, সেটা হাইকোর্টেই করবে, এবং সেই পাওয়ারটা দিয়েছে কিন্তু পার্লামেন্টই। কোন আর্টিকেলে দিয়েছে? আর্টিকেল দিয়েছে 329B-তে সেই পাওয়ারটি দেওয়া হয়েছে হাইকোর্টকে। নেক্সট কোয়েশ্চন, রাইট টু প্রপার্টি ওয়াজ রিমুভ ফ্রম দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইটস। তোমরা জানো যে আগে রাইট টু প্রপার্টি কিন্তু ফান্ডামেন্টাল রাইটস এর আন্ডারে ছিল, তো এখন আমাদের ছোট্ট ফান্ডামেন্টাল রাইটস করে রয়েছে, এখন 6টি রয়েছে, ঠিক আছে। তার আগে ছিল যে রাইট টু প্রপার্টি ফান্ডামেন্টাল রাইটসে ছিল, এখন কিন্তু রাইট টু প্রপার্টি ফান্ডামেন্টাল রাইটসে নেই। তাহলে কি বলা হচ্ছে? যে রাইট টু প্রপার্টি রিমুভ ফ্রম দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং দ্য রুল অফ, যে কার সময়কালে বা শাসনকালে যে ফান্ডামেন্টাল রাইটস, যে প্রপার্টি রাইটস, সেটি কি রিমুভ করা হয়েছিল? রাইট টু প্রপার্টি সেটা রিমুভ করা হয়েছিল ফান্ডামেন্টাল রাইটস থেকে। কোয়েশ্চেন নাম্বার 20, সো ফ্যান সঠিক উত্তর কি হবে? সো রাইট অ্যান্সার হবে যে আমাদের ফ্যান অপশন বি, যে মোরারজি দেশাই গভর্নমেন্টের সময়, যে মোরারজি দেশাই সরকার যখন ছিল, যখন তাদের সরকার রান করেছে, ওনার সরকার যখন রান করেছিল, তখন সময় কিন্তু সেই রাইট টু প্রপার্টি সেটি কিন্তু রিমুভ করা হয়েছিল, এবং সেটি রিমুভ করা হয়েছিল 44, যে 44 যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, 44 অ্যামেন্ডমেন্টের সময় কিন্তু, যেটি 1978-এ হয়েছিল, 1978-এর যে 44 অ্যামেন্ডমেন্টটি হয়েছিল, সেটার সময় কিন্তু সেই প্রপার্টি রাইট সেটা ফান্ডামেন্টাল রাইট থেকে রিমুভ করা হয়েছিল মোরারজি দেশাই সেই গভর্নমেন্টের সময় কিন্তু সেটা রিমুভ করা হয়েছিল 44 অ্যামেন্ডমেন্ট 1978। তো এই ছিল ফ্রেন্ড আমাদের আজকে ছোট্ট ক্লাস। তোমরা হপফুলি বলবে যে কীরকম লাগলো আমাদের ক্লাস। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যারা এখন পর্যন্ত করোনি। আমরাও চাইবো যে কন্টিনিউসলি এভাবে ক্লাস দেওয়ার জন্য। তোমরা পাশে থাকলে কিন্তু আমরা চাইবো যে কন্টিনিউয়াসলি সেই ক্লাসগুলো করতে। তার জন্য তোমরা অবভিয়াসলি লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদেরকে মোটিভেট করবে, আমরা যাতে সেই ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি। তো
তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনের উপর ডিপেন্ড করবে যে ফ্রেন্ড আমাদের ক্লাসগুলো কতটা লং হবে। সো হোপফুলি তোমরা সেটা মাথায় রাখবে এবং সেইভাবে আমাদের সাথে থাকবে। টিল দেন থ্যাংক ইউ যারা আমাদের সাথে লাস্ট অবধি ছিলে। অবশ্যই বলবো যে তোমরা আমাদের সাথে চাইলে টেলিগ্রামে জয়েন হতে পারো, কোনো ফোর্স নেই, তোমরা চাইলেই জয়েন হতে পারো আমাদের ছোট্ট টেলিগ্রাম চ্যানেল লেটস কৃতিপুর এক্সাম। সেখানে জয়েন আমাদের ক্লাসে আপডেটগুলো পাবে, ইভেন আমাদের ক্লাসে পিডিএফও সেখান থেকে ফ্রি অফ কস্ট ডাউনলোড করতে পারবে। সো ফ্রেন্ড টিল দেন থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।